নমস্কার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা দৈনন্দিন জীবনে একটা কিন্তু জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আমরা খুব বাংলা ভাষায় যদি খুব সহজ ভাষায় আলোচনা করি তা আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস দু ধরনের, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ছোটোবেলা থেকে হয়, যেক্ষেত্রে আমরা অগ্নাশয় থেকে ইনসুলিন সিক্রেশনটাই বন্ধ হয়ে যায় অগ্নাশয়ের সেলগুলো ড্যামেজ হওয়ার ফলে। টাইপ 2 এর ক্ষেত্রে যেটা আমরা সবথেকে বড় সমস্যা এই হয়ে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন আছে, সিক্রেশন হচ্ছে অগ্নাশয় থেকে, কিন্তু কোনো কারণবশত আমাদের সেলগুলোতে ইনসুলিন কাজ করছে না। ইনসুলিন কাজ না করার ফলে যেটা হচ্ছে আপনার রক্তে শর্করার পরিমাণটা কিছুতেই কমানো যাচ্ছে না। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যারা এরকম বলেন যে ডাক্তারবাবু আমার তো বংশে কারোর সুগার নেই, আমারও এতদিন সুগার ছিল না, হঠাৎ করে এখন একটু একটু সুগার দেখা দিচ্ছে। বা অনেকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু আমি তো সুগারের ওষুধ খাচ্ছি, আস্তে আস্তে সুগারের ওষুধ বেড়েই যাচ্ছে, আমার ইনসুলিন নিতে হচ্ছে, তাতেও সুগারটা কেন কন্ট্রোলে আসছে না। এই সব কিছুরই মূলে কিন্তু একটাই উত্তর, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের স্থূলতা বা আমাদের বেশি শরীরে চর্বির মেদ, তার সঙ্গে সঙ্গে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ না করা, আমাদের ডায়েট প্ল্যান, বেশি করে কার্বোহাইড্রেট ডায়েট খাওয়া, বা আমাদের ফ্যাটি লিভারের প্রবণতা, বা ধরুন আমাদের স্ট্রেস ফ্যাক্টরটা, বা আমাদের নিদ্রাহীনতা। আগেও বলেছি যে স্ট্রেস ফ্যাক্টর বা নিদ্রাহীনতার জন্য যে কর্টিসল হরমোন ইনক্রিয়েশন হয় তা কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটিটাকে কমিয়ে দেয় কোষের। আর তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা জিনগত প্রভাব থাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। এবার ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কী সমস্যা হয়? সব থেকে বড়ো সমস্যা তো অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমার সুগারটা কন্ট্রোলে আসছে না, হাজার একটা ওষুধ খেয়েও কন্ট্রোলে করা যাচ্ছে না, ইনসুলিন নিয়েও হচ্ছে না, কারণ ইনসুলিন নিলেও, বাইরে থেকে ইনসুলিন নিলেও সেই ইনসুলিন আমার কোষে কাজ করছে না। তার থেকে বড় সমস্যা হয় যে ইনসুলিনটা কাজ করছে না, কিন্তু রক্তে ইনসুলিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। প্রকারান্তরে আবার ওই হাইপার ইনসুলিনেমিয়া বলি আমরা, সেই ইনসুলিনও কিন্তু আমাদের স্থূলতা বাড়িয়ে দিচ্ছে, মেদ বাড়িয়ে দিচ্ছে, আমাদের ফ্যাটি লিভার বাড়িয়ে দিচ্ছে, আমাদের এলডিএল কোলেস্টেরল বা আমাদের ট্রাইগ্লিসারাইডটা এতটাই বাড়িয়ে দিচ্ছে যে পরবর্তীকালে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। বা অনেক সময় অনেক মহিলাদের ক্ষেত্রে এই হাইপার ইনসুলিনেমিয়ার জন্য আমাদের বন্ধাত্ম হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তো নানাবিধ সমস্যার মধ্যে তারা পড়ছে। তো এক্ষেত্রে আমরা যদি কিছু ছোট 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 টিপস আমরা দেবো আজকে আপনাদেরকে, যেখানে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কিছুটা কমিয়ে ফেলা যায়। এটা করলে কিন্তু আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে আনতে পারি, প্রকারান্তরে আমার রক্তের শর্করার পরিমাণ বা ডায়াবেটিসের সুগারটাকেও আমরা কন্ট্রোল করতে পারি, এবং HbA1c-টাও আমরা কন্ট্রোলে আনতে পারি। যেমন আমরা প্রথমেই বললাম আপনাদেরকে যে এক্সারসাইজ, আপনার এক্সারসাইজ যদি আমি আগেও বলেছি যে আধ ঘন্টা এক্সারসাইজ করলে শুধু যে আমার স্থূলতা কমছে, ফ্যাট কমছে তা নয়। এক্সারসাইজ করলে যেটা হচ্ছে আমার মাসেলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমছে, তার সঙ্গে সঙ্গে আমার পেশিগুলো আমার গ্লুকোজটাকে আমার ইউটিলাইজ করছে, তাতে রক্তে শর্করার পরিমাণটাও কমে যাচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাটি ফিগারটাকে ওয়েট যদি আমরা দেখা গেছে যে 5 থেকে 7% বা 10% ওয়েটও যদি আমরা কমাতে পারি, তাতেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকাংশে কন্ট্রোলে থাকবে। তার সঙ্গে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের এক্সারসাইজের মধ্যে দিয়ে আমাদেরকে ফ্যাটি লিভারটাকেও কন্ট্রোলে আনতে হবে। তাছাড়া আমরা আগেও বলেছি যে আমাদের স্ট্রেস ফ্যাক্টরটা বা আমাদের নিদ্রাহীনতা, এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কর্টিসলের লেভেলটাও আমরা কমে যাবে, এবং তাতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমলেও আমার সুগারটা ফল করবে। এবার স্পেসিফিক্যালি কিছু কিছু বিষয় যদি আমরা বলি, যে অনেকাংশে আমরা বলেন ডাক্তারবাবু আমার ফাস্টিং সুগারটা কিছুতেই কন্ট্রোলে আসছে না। প্রশ্ন, দেখি আমরা ফাস্টিং কিছুতেই কন্ট্রোলে আসছে না। বা অনেকে বলেন আমার টিপি সুগার কন্ট্রোলে আসছে না। সেক্ষেত্রে আমরা যদি একটা একটা করে ধরি, যদি কী করে ফাস্টিং সুগারটাকে কন্ট্রোলে আনবো। ফাস্টিং সুগার কন্ট্রোলে আনতে গেলে একটা কাজ করতে হবে, যে রাত্রিবেলা তাড়াতাড়ি খান। রাতের দিকে আপনি 8টা সাড়ে 8টার মধ্যে ডিনারটা করে ফেলুন, এবং 1 থেকে 1.5 খানার বেশি রুটি খাবেন না।
খেলে একটু ফাইবার ডায়েট বা ওটস, ডালিয়া এই জাতীয় জিনিসও খেতে পারেন রুটির পরিবর্তে। সবজিটা বেশি করে খান, খাওয়ার পরে অন্তত বেশি করে জল খান এবং তারপরে অন্তত 15-20 মিনিট একটু হাঁটুন, তাহলে রক্তে সুগারের পরিমাণটা ইউটিলাইজ হবে, কমে যাবে। তারপরে 7 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট, না হলে কিন্তু সকালবেলা আমার সুগারটা বাড়বে। অতএব রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমটা যথেষ্ট। এবং তারপরে ভোরবেলা সানলাইট এক্সপোজার, এটা আমরা সবসময় বলি, সানলাইট ভোরবেলা যদি সকালবেলা সানলাইট এক্সপোজারটা হয় তাহলেও সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমে এবং আমার ফাস্টিং সুগারটা কন্ট্রোলে আসবে। এছাড়া রাতের দিকে আপনি যেটা করতে পারেন, খাওয়ার আগে একটু যদি আপনার যেটা বললাম ফাইবার ডায়েট, একটু ইসবগুলের ভুসি 1 চামচ খেতে পারেন জল দিয়ে, বা একটু চিয়া সিড যদি এক চা চামচ চিয়া সিড খান, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় এবং কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটাও কমে। এবং আরেকটা কাজ করতে পারেন, একটু যদি মেথি ভেজানো জল যদি খেতে পারেন, সেটাও কিন্তু খুব জরুরি কাজ করে আমার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানোর জন্য, বা আমার সুগারের অ্যাবজর্পশনটা কমিয়ে দেয় রাতে, এতে ফাস্টিং সুগারটা আপনার অনেকটাই কন্ট্রোলে আসবে। এবার যদি বলেন পিপি সুগার কী করে আমি কন্ট্রোল করব, খুব সহজ সরলভাবে। ওষুধ তো আপনাকে খেতেই হবে, ডাক্তারবাবু যে প্রেসক্রিপশন করছেন সেই ওষুধগুলো তো নিয়মিত খেতেই হবে। তার সাথে সাথে কিছু ঘরোয়া টোটকা, যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও বললাম যে হাঁটাটা কম্পালসারি। তারপরে এবার আপনি দুপুরের মেনু প্ল্যানটা করুন এমনভাবে যেখানে আপনার ডায়েটে থাকবে হচ্ছে 50% থাকবে হচ্ছে আপনার শাকসবজি, ভেজিটেবলস, বাকি 50%-এর মধ্যে 1/4 আপনার প্রোটিন এবং 1/4 হচ্ছে আপনার কার্বোহাইড্রেট। এটা যদি এইভাবে প্ল্যান করেন তাহলে আপনার কিন্তু সুগারটা অনেকটা কন্ট্রোলে আসবে। এবার আপনি আপনার খাওয়ার মেনুটাকে এমনভাবে প্ল্যান করুন, যেমন ধরুন আপনি শাকসবজিটাকে আগে খান, তাহলে কী হবে, সবজি আগে খেলে পরে কার্বোহাইড্রেট পড়লে আপনার কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনটা কমে যাবে। আমাদের খাওয়ার পরে GLP-1 নামক একটি হরমোন আমাদের গাটে সিক্রেশন হয়, যেটা হরমোনটা কিন্তু আমাদের পক্ষে ভালো, অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং আমার সুগারের পরিমাণটাকে কন্ট্রোল করে। তাহলে আমাকে এমন কিছু খাবার খেতে হবে যাতে আমার GLP-1 এর সিক্রেশনটা বেড়ে যায়। যেমন প্রথমেই বলেছি যে লো কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে অবশ্যই হাই কার্বোহাইড্রেট ডায়েটগুলো অ্যাভয়েড করে বলেছিলাম, যে ভাত বা এগুলো, কিন্তু আমার লো কার্বোহাইড্রেট ডায়েট কিন্তু GLP-1 বাড়াবে। এমন ধরুন একটু আপনি ব্রাউন রাইস খেতে পারেন, একটু ওটস খেতে পারেন, বা এই ধরনের ফাইবার ডায়েট, শাকসবজি বেশি করে খেতে পারেন। হাই প্রোটিন ডায়েটের মধ্যে একটু মাছগুলোর মধ্যে ছোটো মাছ যেগুলো আছে, ট্যাংরা, পার্শে, শোল, এই মাছগুলোতে আপনার প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও থাকে, যেগুলো আপনার সিক্রেশনটা বাড়ায়। বা আপনার ফলের মধ্যে অ্যাপেল, ন্যাশপাতি, অ্যাভোকাডো, এগুলো আপনার GLP-1 সিক্রেশন বাড়ায়। বা একটু দুধ জাতীয় প্রোডাক্ট, যেমন আপনার দই, ঘোল বা আপনার ইয়োগার্ট, এগুলো কিন্তু আপনার GLP-1 সিক্রেশনটাকে বাড়িয়ে দিয়ে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেয়। তো এগুলো তো গেল একটা পার্ট। এরপর ছোটো বিষয় যেটা আপনাকে আগেও বলেছি, আবারও বললাম, সেটা হচ্ছে যদি একটু খাওয়ার আগে 1 চামচ একটু মেথি ভেজানো জল বা একটুখানি আপনি যদি ইসবগুল খেয়ে নেন, তাহলে কিন্তু সুগারের অ্যাবজর্পশনটা বেড়ে গিয়ে রক্তে শর্করার পরিমাণটা কমে যায়। এর সঙ্গে একটা ছোট্ট বিষয় আপনি অ্যাড করতে পারেন, যে যদি একটুখানি 1 কাপ হালকা গরম জলে একটু ভিনিগারও কিন্তু আপনার যেরকম আপনার GLP-1 সিক্রেশন বাড়াবে, তার সাথে সাথে আপনার কিন্তু কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটাও কমিয়ে দেবে। এগুলো তো আপনি মেনটেন করতেই পারেন, কিন্তু এরপরেও আপনাকে বারবারই বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে যে ওষুধগুলো আপনার চলছে সেগুলো নিয়মিত খেয়ে যেতে হবে। নিয়মিত খাওয়া বলতে কিন্তু আপনার সুগারটা কমছে বলে আপনি অনেকেই যেটা করেন যে হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দেন। এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরও বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু যেভাবে আপনাকে ওষুধ যেভাবে যখন বলেছেন সেইটাও ফলো করাটা কিন্তু বাধ্যতামূলক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।